এতখানি ডিম বেরিয়েছে? বাবা রে বাবা, পুরো এক বাটি। এখানে হাফ কেজির মতো ডিম আছে। আমরা পুঁই শাক কাটিয়ে নিয়ে আসি, গুঁড়ো মাছ চরচরি করবো। কেটে লবণ দেখবো মামা? দাও হাতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার গ্রাম থেকে সবাইকে আরও স্বাগত জানাচ্ছি ভিডিওতে। দেখেন, গ্রামে আসলে প্রত্যেকবারই আমি আমার গ্রামের এমন কিছু জায়গা দেখি যেটা আমি আগে ওরকমভাবে দেখি নাই। এর সৌন্দর্য দেখে এখন মুগ্ধ হই। এটা হতে পারে যে অনেকদিন আমি গ্রাম থেকে দূরে, গ্রামের পরিবেশ এখন আমাকে একটু বেশিই মুগ্ধ করে, কারণ ওই শৈশবের টানটা আমি ফিল করি। এটা একটা কারণ হতে পারে। তবে আজকে যে বিশেষ কারণে বের হয়েছে সেটা হচ্ছে আমার গ্রামের আরও একটা সুন্দর জায়গা দেখব। পরিশেষে ওখান থেকে আমরা বাজারে যাব, বাজার থেকে মাছ কিনবো এবং আমার বড় মা, যা আমার বড় চাচি, তার হাতে মাছ রান্নাটা আপনাদেরকে দেখাবো। কবি দ্বিজেন্দ্রলাল রায় তার ধনধান্যে পুষ্পে ভরা কবিতায় সুজলা সুফলা শস্য শ্যামলা কথাটি কিন্তু এদেশের গ্রাম বাংলাকে লক্ষ্য করে লিখেছিলেন। আমার গ্রাম এই দেশের ছোট্ট এক জেলা রাজবাড়ির অদূরে অবস্থিত। এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র, কৃষিকাজই বেশিরভাগের প্রধান পেশা। অনেকদিন পর গ্রামে এসে যেদিকে তাকাচ্ছি, সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যাচ্ছে। এর মধ্যে চলছে রোদ আর মেঘের খেলা। বৃষ্টি নামার আগ মুহূর্তের এই সুন্দর দৃশ্য মনটা যেমন ভালো করে দেয়, একই সাথে বুকটা হু হু করে ওঠে। এই দৃশ্য সচরাচর দৃষ্টিগোচর হয় না সেই কষ্টে। এই যে এটা নিছি আর ওই যে ওইটাও নিছি, বুঝছো? ছোট মাছ নিতে, বড় মাছ নিতে, দুইটা বড় মাছ। এই ডিম আলাসন বাজারে আসলে সবচেয়ে ডিম নাই। সেই মাছটা খাই না। আমার বড় চাচি, যাকে ছোটবেলা থেকে আমরা বড়মা বলে ডাকি, বয়সের ভারে এখনো নুয়ে পড়েননি। 65 বছরের জীবনে 50 বছরের সংসার তার, যা এখনো সামনে নিচ্ছেন দিনরাত। বড়মার এই বয়সেও কাজের ফিস্তি শুনলে অনেকের চোখে কপালে উঠে যাবে। ভোর 4টায় ঘুম থেকে ওঠেন, সারাদিন কিছু না কিছু করতেই থাকেন। এবং দেখেন, এই যে এত রাত হয়েছে, এখানে হাঁস মুরগির দেখাশোনা করা থেকে শুরু, এরপর রান্না বান্না সবকিছুতে হাত লাগান তিনি। যদিও তার ছেলের বউ এখন সংসারটা একটু একটু করে সামলে নিচ্ছেন, তবু যে সংসার নিজের হাতে গড়েছেন তা একেবারে ছেড়ে দিতে পারেন না, কিছু না কিছু করতেই থাকেন। গ্রামে ইতিমধ্যেই চলে এসেছে গ্যাস সিলিন্ডার। অনেকেই রান্না করেন যাতে বাইরে যেতে না হয়, ঘরের পাশেই জায়গা করে নিয়েছেন রান্নার জন্য। কিন্তু বড় মা এখনো রান্না করতে পছন্দ করেন সেই আগের মাটির চুলায় এবং খড়ি দিয়ে জাল দিয়ে। এছাড়া নাকি তার রান্না করে মনে শান্তি আসে না, খাবারে নাকি তেমনটা স্বাদ তিনি পান না যদি গ্যাসের চুলায় রান্না হয়। তাই আজও তিনি আবার চলে গেলেন সেই গ্যাসের চুলা বাদ দিয়ে তার নিজের হাতে গড়া যে রান্নাঘর, সেখানে আমাকে রান্না করে খাওয়াবেন বলে। বড়মা যেটা করলো, যেহেতু মাটির চুলো ওইখানে অনবরত রান্না হয়, ভেতরে ছাই থাকে, তো ছাইটা তুলে নিল যাতে করে নিচের যে আগুনটা আছে ওইটা একটু উন্মুক্ত হয় এবং নতুন যে জাল দিবে, খড়কুটোর যে ছাইটা হবে ওইটা যে চুলাটা ভরে না যায়, এই জন্য আগের ছাইটা একটু ফেলে দিল। আমরা পুঁই শাক কাটিয়ে নিয়ে আসি, গুঁড়ো মাছ চরচরি করবো। আছো, দিনের বেলা হলি দেখে শুনি কাটা যায়। এটা পুরি আগা এখানে না, ওই যে আটের থেকে কিনে আনে না, সেইটা না আগা থুইছিলাম, এনে আগা থুইছি, আরে ডুগা বইছে সেইটাই গাছ। তোমার কাছ থেকে দুটো ডুগা নিলাম, যে গাছে ডুগা। মেলা তরকারি দিলে ভালো হয় না। হাজরা দুটো আলু দাও। হ্যাঁ, গরম পড়তেছে একেবারে। বাটা মাছ চরচরি করবো পুঁই শাক দিয়ে, তাই করতেছি। আলু করতেছি, কুটিয়ে ডিম বোনা করবো।
চুলে আগুন ধরাইতেছে রান্না করার জন্য। সয়াবিন তেল দিলাম, এখন মরিচ পেঁয়াজ দিলাম। মরিচ ভাজা হয়েছে, এখন ডিম দিয়ে বোনা করব। হলুদ দিলাম, লবণ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, ডিম বোনা করতেছি। ডিম বাবা বাবা দেখো বড়মা এখন যেটা করলো এটা আসলে খুবই সিম্পল একটা রান্না। আমরা যে মৃগেল মাছটা এনেছিলাম ওইটার ভেতরে প্রায় 1/2 কেজি পরিমাণ মাছের ডিম হয়েছে। আর মাছের ডিম আমার খুবই পছন্দের একটা খাবার। তো এটা ভাজি করলো, মানে খুবই নর্মাল, জাস্ট একটু পেঁয়াজ মরিচ আর হচ্ছে কিছু গুঁড়া মশলা সাথে লবণ হলুদ এগুলো অ্যাড করে দিয়ে তেল দিয়ে কড়াইতে ভেজে নেয়। মাছের ডিম আরও অনেকভাবেই রান্না করা যায়, সেগুলো খারাপ লাগে তা না, ভালোই লাগে। তবে এই সিম্পলভাবে রান্না করলে সেটার মজাটা একটু আলাদা। তো বর্মা আজকে খুবই সিম্পলভাবেই রান্না করতেছে, উনি যেভাবে আর কি করে অভ্যস্ত ওনার গ্রামীণ জীবনে সেভাবেই রান্না করছে। তো এটা একটা আইটেম হলো। পরবর্তী যে আইটেম হবে সেটার নাম হবে চচ্চড়ি। সেটার প্রক্রিয়াটা একটু পরেই দেখাচ্ছি। তরকারি অলরেডি কুটে নিয়েছে এবং বাকি কাজগুলো একটু পরে ডিম ভাজা শেষ হলে করবে। কি এটা লবণ দেখবো বর্মা? দাও হাতে। গরম আছে তো আমি একটু পাইছি লবণ চেক করার জন্য। মাছের ডিম ভাজা মোটামুটি শেষের দিকে, লবণ কেমন হয়েছে দেখার জন্য আমি একটু নিয়ে নিই। বিসমিল্লাহ। বর্মা লবণ ঠিক আছে, এর থেকে বেশি দিতে হবে না। চচ্চড়ি মাখাইতেছি, হলুদ দেব, লবণ দেব, ধনের গুঁড়ো, এই তেল দিলাম, সয়াবিন তেল, চটকায় মাখিয়ে তারপরে চুলাই দেবো মাছ দিয়ে। এবার মাছ দিই, দেবো নাকি অল্প কটা দিই। বাটা মাছ চচ্চড়ি মাখায়া, একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। চুলে দিলাম, দিলাম। এটা হচ্ছে আমার নাতি। আমি অলরেডি নানা দাদা এগুলাও হয়ে গেছি, যদি আমাকে দেখে মনে হয় না, বাট হয়ে গেছি। আমার ভাতিজি এরা ভাগ্নি এদের অনেকেরই বাচ্চা কাচ্চা বেশ বড় হয়ে গেছে, এই যে একজন। তো যাই হোক, যেটা বড়মা এখন করলো সেটা হচ্ছে অলরেডি উনি সব সবজি দিয়ে মাছগুলো মাখাইলো এবং তারপরে একবারে কিছু মশলা টশলা দিয়ে চুলার উপর চড়াই দিল, আর হালকা একটু পানি দিয়েছে। এখন এই রান্নাটা শেষ হবে তখন যখন উনি দেখবে যে এই পানিটা শুকায় গেছে। এই জন্য এটাকে চচ্চড়ি বলা হয়। আমি যতদূর জানি এই রান্নাটা চচ্চড়ি বলার অন্যতম কারণ হচ্ছে এই রান্নাটার পানি শুকায় যখন কড়াইতে চরচর চর আওয়াজ হয় তখন এটা নামায় ফেলায়, যার কারণে এটার নাম হচ্ছে চচ্চড়ি।
এই যে আওয়াজটা শুনলেন এরকম এই যে চটচট চটচট যে আওয়াজটা হচ্ছে, তার মানে পানি প্রায় শুকায় গেছে এবং এই দেখা যাবে 1 মিনিটের ভেতর এটা নামানো হবে। এবং এই চটচট চটচট আওয়াজ থেকে এই রান্নাটার নাম হয়েছে চচ্চড়ি। এটাই আমি জানি, আরও কেউ যদি অন্য কোনো কারণ জেনে থাকেন কমেন্টে জানাবেন। মানে আমি আসলে এটাই জানি, এটাই আমি শুনে এসেছি। আমি আসলে অন্য কোনো কারণে এটার নাম চচ্চড়ি কিনা আমি জানি না, কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। আর একটা আছে পুরপুরা বলে, সেটা আবার একদম নিচে তলানিটা একদম পুড়ায় ফেলানো হয়, যার কারণে এটাকে বলতে হবে পুরপুরা। চচ্চড়ির মতোই রান্না, শুধু একটু বেশি জাল দিবে আর নিচের অংশটা পুড়ে যাবে। ব্যাস আমাদের এই যে চচ্চড়ি রান্না কিন্তু শেষ, এখন নামাই নেওয়া হবে। এই রান্না পরবর্তীতে এইটা হচ্ছে আমাদের চচ্চড়ি, যেটা মাছের চচ্চড়ি, যে বাটা মাছ দিয়ে করা হয়েছে। এই বাটা মাছ সাথে পুঁই শাক আর আলু, এইটা হচ্ছে চচ্চড়ি আছে। আর মৃগেল মাছের যে ডিমটা ভাজা হয়েছিল এটা হচ্ছে সেটা। আর এদিকে হচ্ছে আমাদের সাদা ভাত আছে। তো আসলে এই রান্নার প্রক্রিয়াটা এত ইন্টারেস্টিং যে বড়মা যখন রান্না করতেছিল মনে হচ্ছিল যে 5-10 মিনিটে রান্না শেষ হয়ে যাবে, এবং হয়েছে কিন্তু তাই। 10 মিনিটের মতো লাগছে এই চচ্চড়ি শেষ হইতে। এটা তো সিম্পল ভাজি করছে, বাট আমি আগেও এই ধরনের রান্না খেয়েছি, কারণ আমাদের বাড়িতে এরকমই রান্না করে। এবং এই খুবই সাধারণ রান্নাটা এত অসাধারণভাবে আপনার মুখে ধরা দিবে, যেটা আপনি এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না। গ্রামের এই সিম্পল রান্নাগুলোর ভেতরে কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। এটা যারা গ্রামে খেয়েছেন অথবা এই ধরনের খাবার পছন্দ করেন তারা জেনে থাকবেন। সবার ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। রাত অনেক হয়েছে, যদিও দুপুরবেলা আলাদা খাওয়া দাওয়া করা হয়েছে। তো চলেন দেরি না করে খাওয়া শুরু করি। সাদা ভাত শুরু করব হচ্ছে এই যে মাছের ডিমটা দিয়ে। দেখছেন ডিমটা কি লোভনীয়। আবার এখানে ইয়েও আছে, এই যে পটকা। এটা কে কে খান আমি জানি না, আমার কাছে বেশ মজা লাগে এই মাছের পটকা খাইতে। পটকাটা নিলাম, আর সাথে একটু একদম করকরা ভাজা করছে দেখি, করকরা ভাজার ডিম ভাজা একটু নিয়ে নিলাম। মাছের ডিম ভাজা, মৃগেল মাছের ডিম। তো এটা হচ্ছে আমি ভেবেছিলাম আর একটু নরম থাকবে, কিন্তু এটা বেশ ঝরঝরা হয়ে গেছে মাছের ডিমটা। এভাবে একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। পেঁয়াজ, মরিচ আর লবণ আর হলুদ, এছাড়া এই মাছের ডিমে কিছুই দেওয়া হয়নি। তো খুবই সাধারণ রেসিপিতে খাবার রান্না করে ভাতের সাথে মাখায় খেলে কি যে অসাধারণ এবং দুর্দান্ত স্বাদ লাগে, এটা আমি ভাষায় হয়তো আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পারবো। রেস্টুরেন্টে খেলে হয়তো কোনো কোনো রেস্টুরেন্টে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায়, কোথাও আবার ভালো লাগে না। কিন্তু এই যে মা, চাচি, ওনারা যে রান্নাটা করেন, এই রান্নাটা মুখে দেওয়ার সাথে আপনার অনেক বেশি ভালো লাগে। স্পেশালি আমার লাগে। এর একটা অন্যতম রিজন হচ্ছে এর ভেতরে আপনার শৈশবের নস্টালজিয়া আছে। মানে আপনি শুধু খাবারটা খাচ্ছেন না, আপনি ছোটবেলায় যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত ছিলেন, আপনার স্বাদ যখন খাবারের সাথে পরিচিত হওয়া শুরু করলো, তখন আপনি যে টাইপের স্বাদ পেতেন, আপনার মস্তিষ্ক ওই স্বাদটা ফিরে পায়। এবং যার কারণে সেটা যদি অন্য কোনো মানুষের কাছে জঘন্যও লাগে, আপনার কাছে ওর থেকে সুস্বাদু খাবার আর হবে না। এখানে কাজ করে এই ব্যাপারটা, আমার মনে হয়। এটা বড়মার হাতের খুবই সাধারণ কিন্তু স্বাদে খুবই অসাধারণ মাছের চচ্চড়ি। তো চলো না এবার বড়মার হাতের সেই পুঁই শাক আলু দিয়ে বাটা মাছের চচ্চড়িটা খাই। কি সুন্দর ঘ্রাণ, এই তরকারির ঘ্রাণ, মানে এই মশলার ঘ্রাণ না, কিন্তু এই তরকারির মাছের ঘ্রাণ। এটা আমাকে যদি কেউ মাছের রেসিপি ফাইনালাইজ করতে বলে যে আপনার সবচেয়ে পছন্দের মাছের রেসিপি কি, আমি একদম টপের 1 বা 2 নাম্বারে আমি এটা রাখবো। তবে একটা কথা, মাছ কিন্তু আপনার হতে হবে এরকম ছোট সাইজের বাটা পোনা মাছ নিতে পারেন, অন্য পোনা মাছ নিতে পারেন, অথবা ছোট চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, বেলে মাছ। মানে ছোট সাইজের মাছ দিয়ে এটা করলে বেশি মজা হয়। বড় মাছ দিয়েও করা যায়, বাট ছোট মাছ দিয়ে এটা করলে স্বাদ অনেক বেশি। খাবার দাবার এই স্বাদ আপনার কাছে কতটা বেশি মনে হবে নির্ভর করে আপনি শৈশবে বা আপনি যখন প্রথম দিকে খাবারের স্বাদ বুঝতে শুরু করেন তখন কি ধরনের খাবার খেয়েছেন তার উপরে। আর এই খাবারের সাথে আমার শৈশবের খাবারের স্বাদটা একদম ওতপ্রোতভাবে জড়িত। সো যার কারণে এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, সবসময় লাগে। আর এখন গ্রামে এসে বড়মার হাতে রান্না খেলাম, এটা তো আমার কাছে খুবই অসাধারণ লাগবে, খুবই স্বাভাবিক। এটা আমি বলছি না যে এই খাবারটা এত বেশি স্বাদের যে দুনিয়ার সবারই পছন্দ হবে, কিন্তু আমি এটা বলছি যে আমার মস্তিষ্কে এই খাবার একটা আলাদা জায়গা আছে। যাই হোক,
ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। কোন একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।